Today our first topic of discussion is correlation coefficient. Now before starting this topic of correlation coefficient, I want to tell the differences between correlation, regression and causation. এই ডিফারেন্সটা খুব ইম্পর্টেন্ট, শুধুমাত্র ইকোনোমেট্রিক্স বা ইকোনমিক্সের রেসপেক্টে নয়, স্ট্যাটিস্টিক্সের রেসপেক্টে অ্যান্ড পরবর্তীতে যে কোনো কেসেই যখনই তোমাকে ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন করতে হবে কোনো মডেলের, যে কোনো মডেলের ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন করতে হলেই কিন্তু তোমাকে এই ডিফারেন্সটা জানতে হবে যে কোরিলেশন কী জিনিস, রিগ্রেশন কী জিনিস, অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি মনে করি যে কোরিলেশন এবং রিগ্রেশনের থেকেও বেশি ইম্পর্টেন্ট এবং যে সম্পর্কে আলোচনাটা কম করা হয় সেটা হচ্ছে কজিশন কী জিনিস। ওকে, তো তিনটেকে বোঝার জন্য আমরা খুব সিম্পল একটা এক্সাম্পল নিচ্ছি, সেটা হচ্ছে ল অফ ডিম্যান্ড। ল অফ ডিম্যান্ডে আমরা কি জানি? ল অফ ডিম্যান্ডে আমরা জানি যে প্রাইস আর ডিম্যান্ডের মধ্যে ইনভার্স রিলেশনশিপ থাকে, অর্থাৎ প্রাইস বাড়লে ডিম্যান্ড বা কোয়ান্টিটি ডিম্যান্ড বলা বেটার, কোয়ান্টিটি ডিম্যান্ড কোনো গুড, ধরো সেই গুডটা হচ্ছে এক্স, তার ডিম্যান্ড ফল করে, এবং প্রাইস কমলে সেই গুডটার ডিম্যান্ড, এক্সের ডিম্যান্ড কী হয়? এক্সের ডিম্যান্ড রাইজ করে। ওকে, অ্যান্ড remaining other things constant, all the other factors like income of the consumer, like taste of the consumer, preference of the consumers, and all the other factors, price of related commodities and all that things. Okay, ceteris paribus যেটাকে বলা হয়, remaining all the other factors constant, আমরা এটা ধরে নিতে পারি যে প্রাইস আর কোয়ান্টিটি ডিম্যান্ডের মধ্যে নেগেটিভ রিলেশনশিপ থাকে। এটা প্রথমবারের মতো বলেছিলেন 1699-এ চার্লস আর জর্জ কিং জর্জ বলে একজন কিং ছিলেন ইংল্যান্ডে, তিনি প্রথমবার এটা বলেছিলেন 1699-এ যে এরকম একটা নেগেটিভ রিলেশনশিপ রয়েছে প্রাইস আর ডিম্যান্ডের মধ্যে, দেয়ার এক্সিস্ট সাচ কাইন্ড অফ নেগেটিভ রিলেশনশিপ। এবং প্রথমবার ডিম্যান্ড কার্ভ আঁকা হয়েছিল 1890 সালে, 1890-তে প্রথমবারের মতো ডিম্যান্ড কার্ভ এঁকেছিলেন অ্যালফ্রেড মার্শাল। ওকে, সো যদিও সেটা এখানে পড়ানোর টপিক নয়, বাট আমি জাস্ট বললাম। তো 1699 সালে প্রথমবারের মতো কিন্তু ডিম্যান্ডের কথা বলা হয়, ল অফ ডিম্যান্ডের কথা আসে, কিন্তু সেই ডিম্যান্ড কার্ভটা আঁকতে, মানে ডিম্যান্ড কার্ভটা কীরকম দেখতে হবে, নেগেটিভলি স্লোপড একটা ডিম্যান্ড কার্ভ হবে, সেইটা আঁকতে কিন্তু আরও 200 বছর লেগে গিয়েছিল। আফটার 200 years almost we got the demand curve which was drawn by Alfred Marshall in the year of 1890. That was we know as Marshallian demand curve. পরবর্তীতে এই ডিম্যান্ড কার্ভটাকে আরও মডিফাই করে হিগসের ডিম্যান্ড কার্ভ আসে, স্ল্যাটারস্কির ডিম্যান্ড কার্ভ আসে। মার্শালিয়ান ডিম্যান্ড কার্ভটা একটু ফ্ল্যাট ছিল, হিগসের ডিম্যান্ড কার্ভটা একটু স্টিপ হয়, আর স্ল্যাটারস্কির ডিম্যান্ড কার্ভটা সব থেকে বেশি স্টিপ ছিল। মার্শালের ডিম্যান্ড কার্ভের মধ্যে সাবস্টিটিউশন এফেক্ট, প্রাইস এফেক্ট, ইনকাম এফেক্ট সব ছিল, সেই কারণেই ওটা ফ্ল্যাট ছিল। ওকে, দ্যাট ইজ দ্য ডিসকাশন অফ অ্যানাদার ডে, টুডে আই এম নট গোয়িং ইনটু দ্যাট। সো দ্য পয়েন্ট ইজ, এখানে আমার এইটুকু জিনিস আজকে দরকার যে প্রাইস বাড়লে কোয়ান্টিটি ডিম্যান্ড ফল করে, আর প্রাইস কমলে কোয়ান্টিটি ডিম্যান্ড রাইজ করে। নাও what is the difference between correlation, regression and causation? So if I write that if price increases, not if, sorry for using the word if, I am not using if শব্দটা ইউজ করা যাবে না কোরিলেশনে। প্রাইস ইনক্রিজেস, কোয়ান্টিটি ডিম্যান্ড অফ এক্স ফলস, প্রাইস falls, quantity demand of x increases. This is correlation. এখানে আমি বলতে পারবো না যে কার কারণে কিসে চেঞ্জ আসছে, প্রাইসের ইনক্রিজের কারণে কোয়ান্টিটি ডিম্যান্ড অফ এক্সে চেঞ্জ আসছে, নাকি প্রাইসের ডিক্রিজের কারণে কোয়ান্টিটি ডিম্যান্ড অফ এক্সে চেঞ্জ আসছে। অলদো আমি সেটা জানি যে কার কারণে কিসে চেঞ্জ আসছে, বাট স্টিল
শুধুমাত্র কোরিলেশন দেখে তুমি বলে দিতে পারবে না যে কিসের কারণে কিসে চেঞ্জ আসছে, কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট, কোনটা কজ কোনটা এফেক্ট। You cannot tell that. Although you know that price is the cause, demand of X is the effect. Price is independent, quantity demand of X is independent. You know that, but you know that by theory. You cannot tell it by seeing the correlation coefficient or by seeing correlation. Okay. Similarly, if we tell that এখানে তো তুমি জানো because of the variables used here, price and quantity demand of X. Now if I just give you the data of suppose X and Y, now can you tell which one is the cause and which one is the effect? Obviously not, because you don't know the nature of the data, you don't know the nature of the variables. So just like X increasing, suppose Y is decreasing, X decreasing, Y is increasing. So in both of the cases we cannot tell which one is the cause, which one is the effect, or which one is the independent, which one is the dependent by seeing the correlation coefficient. What can we tell? We just can tell that there is a relation. There is a relation between the variables, between two variables. We just can tell that there is a relation that exists between two variables. What kind of relation? That relation can be positive, that relation can be negative, but there is a relation. What is a negative relationship? Negative relationship is that one variable is increasing, another one is decreasing, or one variable is decreasing, another variable is increasing. That is a negative relationship. And what is a positive relationship? If one variable is increasing and other variable is also increasing, and one variable is decreasing, other variable is also decreasing, that is a positive relationship. কিন্তু সেটা কিন্তু আমি কিন্তু এখনো কোথাও I am never used when and then or if then. ওকে, আমি কিন্তু when then ইউজ করিনি, কজ অ্যান্ড এফেক্টের কানেকশানে কিন্তু আমি এখনো যাইনি। আমি জাস্ট বললাম যে there is a relationship between two certain variables. That relationship can be positive, that relationship can be negative, that's it, no other thing. Now regression এ আসা যাক. What is regression telling us? Regression is just going to give us two equations. What type of equation? We already know about regression, that regression just gives us equation that is, suppose if I regress price on quantity demand of X, what will be the equation looking like? The equation will be looking like price equals to A plus BQ dx. Here we know that A is the intercept, B is the slope. We already have done that, so there is no issue in that. And similarly, regression can also give us quantity demand of X on P. If we regress quantity demand of X on P, then that equation will be formed as quantity demand of X equals to C, suppose no C, I am just taking something like alpha beta, alpha plus beta P. Right? Here alpha is the intercept, beta is the slope. We have enough information about this from the previous classes, so I am not going to detail it anymore. So now the question is, what is the task of regression? What regression does? We already know that correlation tells us the relationship. Correlation tells us whether there is any relationship between the variables or not, whether they are related or not, that is positive relation or negative relation. Now what regression tells us? Regression tells us that regression is just going to give you this value of A, B from this equation and this value of alpha and beta from this equation. It is also not going to tell you which one is the cause, which one is the effect. It may be a little bit confusing, but I am clearing it. Look, যখন তুমি প্রাইসের উপরে কোয়ান্টিটি ডিমান্ড অফ এক্সকে রিগ্রেস করাবে, তখন তো তুমি নিজেই রিগ্রেশনকে বলে দিচ্ছ যে দেখো
আমি প্রাইসটাকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে কনসিডার করছি, কোয়ান্টিটি ডিম্যান্ড অফ এক্সকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে কনসিডার করছি, করিয়ে আমি প্রাইস আর কোয়ান্টিটি ডিম্যান্ড অফ এক্সের মধ্যে রিগ্রেশন চালাতে চাইছি। তাহলে রিগ্রেশন কি নিজে ঠিক করলো যে প্রাইসটা ডিপেন্ডেন্ট, কোয়ান্টিটি ডিম্যান্ড অফ এক্সটা ইন্ডিপেন্ডেন্ট? না, ও নিজে ঠিক করলো না, ওটা তো তুমিই ঠিক করে দিয়েছো। দ্যাট প্রাইস ইজ মাই ডিপেন্ডেন্ট, quantity demand of x is my independent variable, I want to regress price on quantity demand of x. That is, you have decided, not regression is not deciding it. Regression is not by default running any code and putting all the algorithms and finding out which one is your result, which one is your independent and which one is your dependent variable. It is you. You means the person who is creating the model is defining that, look, I want to regress p on quantity demand of x. So regression is not going to decide which one is the dependent and which one is the independent variable. It is you who is giving the instructions to the regression that, look, I want to select price as my dependent variable and quantity demand of x as my independent variable, and I want to run a regression. So regression will say, okay, give me the data, and by running the data, regression will find out the value of a and b and will give you the equation. That's it. Similarly, another person came, or you, suppose you, another day, now you want to regress quantity demand of x on price. Now you are saying, no, price can't be my dependent variable, my dependent variable is quantity demand of x, price is my independent variable, I want to regress quantity demand of x on price. Regression will say, okay, there is no problem, I have no problem, so I just need data. I just need data. Whatever is your independent variable, whatever is your dependent variable, you deal with it. I don't care. I don't give a I don't have any problem with that. You just give me the data of your dependent variable and independent variable and tell me you should have get the results. So regression will again do the regression and find out the alpha and beta from here. So আমাকে কিন্তু রিগ্রেশনও বলে দিচ্ছে না যে কোনটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আমি রিগ্রেশনকে বলে দিচ্ছি এবং সেই অনুযায়ী ও খালি ইন্টারসেপ্ট আর স্লোপটা ক্যালকুলেট করে আমাকে ইকুয়েশনটা দিয়ে দিচ্ছে। ওকে, সো কোরিলেশন আমাকে লিনিয়ার রিলেশনশিপটা বলছে, পজিটিভ রিলেশন আছে না নেগেটিভ রিলেশন আছে সেটা বলে দিচ্ছে দুটো ভ্যারিয়েবলের মধ্যে। রিগ্রেশন আমাকে বলে দিচ্ছে যে আমাকে জাস্ট রিগ্রেশন স্লোপ আর ইন্টারসেপ্টটা বলে দিচ্ছে। ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট তো আমিই ঠিক করে দিচ্ছি রিগ্রেশনকে, ও আমাকে জাস্ট স্লোপ আর ইন্টারসেপ্টটা বলে দিচ্ছে, ও কিন্তু আর কিছু বলছে না। বোঝা গেল এই অবধি? নাও 1 মিনিট, এবার আমরা দেখব তাহলে কজেশনটা কি। ওয়েল, কজেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। কজেশনটাই হচ্ছে আমাদেরকে বলে দেয় যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। একটা থিওরিতে বা একটা মডেলে, সে যে কোনো টাইপের মডেল হতে পারে, এটাও তো একটা মডেল, ইট ইজ অলসো আ মডেল। ল অফ ডিম্যান্ডটাকে আমরা যখন ফর্মুলেট করছি, দিস ইজ অলসো আ মডেল। তো যে কোনো একটা মডেলে কোনটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হবে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হবে সেটা কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে কজেশন। দ্যাট মিনস প্রাইসটা যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর কোয়ান্টিটি ডিম্যান্ড অফ এক্সটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা আমাকে কোরিলেশনও বলবে না, আমাকে রিগ্রেশনও বলবে না, এটা আমাকে কে বলে দেবে? এটা আমাকে বলে দেবে হচ্ছে কজেশন। তাহলে কোয়ান্টিটি ডিম্যান্ড অফ এক্সটা যদি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয় আর প্রাইসটা যদি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয়, তাহলে মডেলটা দেখতে কীরকম হবে? দিস উইল মাই মডেল লুক লাইক। তাহলে এইবার এটা জানতে পেরে গেলাম, মানে হচ্ছে এবার আমি রিগ্রেশনকে বলতে পারি যে নাও আই হ্যাভ দ্য আইডিয়া প্রপারলি দ্যাট উইচ ওয়ান ইজ মাই ডিপেন্ডেন্ট অ্যান্ড উইচ ওয়ান ইজ মাই ইন্ডিপেন্ডেন্ট, অ্যান্ড ইউ প্লিজ ডু ওয়ান থিং, ইউ জাস্ট গিভ মি দিস রিগ্রেশন। আমাকে এই রিগ্রেশনটা দাও, এই মডেলটার আলফা বিটাটা এস্টিমেট করে দাও, আমার এইটা আর প্রয়োজন নেই। দিস ওয়ান ইজ নট রিকোয়ার্ড, দিস ওয়ান ইজ নট রিকোয়ার্ড, আই জাস্ট ডোন্ট রিকোয়ার দিস, we just don't require this. Okay, so that's it. এবার
কজেশন কিভাবে বুঝবো আমরা, তার জন্য একটা টেস্ট হয় যেটাকে বলা হয় গ্র্যাঞ্জার কজালিটি টেস্ট। গ্র্যাঞ্জার কজালিটি টেস্ট, সেটা হাইপোথিসিস টেস্টিং এর মধ্যে পড়ে। সেটার জন্য নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস সেট করতে হয়। দিস ইজ নট আ পার্ট অফ দিস ক্লাস, বাট causality test we will do it another day, but for now we have the idea about these three different things: what is correlation, what is regression, what is causation, and what is the difference between that. And yeah, we have the idea now. এবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে তাহলে কজেশন কি আমাকে এটা বলে দেবে যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট? অবভিয়াসলি বলে দেবে। এবং কজেশন যখন এটা বলে দেবে আমাকে, তখন কিন্তু আমি এই ইন্টারপ্রিটেশনটা হেল্প নিয়ে আমি রিগ্রেশনে চলে আসব। ওকে, এবং রিগ্রেশনে চলে আসার পরে এবার আমি কোন মডেলটা এস্টিমেট করব? 1 নম্বর মডেলটা, অর্থাৎ যেখানে প্রাইস ডিপেন্ডেন্ট সেটা, নাকি এই 2 নম্বর মডেলটা যেখানে কোয়ান্টিটি ডিম্যান্ড ডিপেন্ডেন্ট সেটা? অবভিয়াসলি আমি কোয়ান্টিটি ডিম্যান্ড যেখানে ইন্ডিপেন্ডেন্ট সেটাকে ইউজ করব। সো কোয়ান্টিটি ডিম্যান্ড অফ এক্স উইল বি আলফা প্লাস বিটা পি। ওকে, নাও এইবার এই মডেলটা দেখে কিন্তু আমার যেই আলফা বিটা বেরিয়ে যাবে, whenever I have reached the value of alpha and beta, I can write it as alpha আর বিটা কী করে ক্যালকুলেট করতে হয় আমরা তো জানি। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ আলফা? আলফাস ফর্মুলা উইল বি পি বার মাইনাস বিটা ইন্টু কিউ ডি এক্স বার। একটুখানি মনে করে দেখো, আগে ওটা আমরা এক্স ওয়াই রেসপেক্টে লিখতাম। যখন আমরা ওটাকে এক্স ওয়াই রেসপেক্টে লিখতাম, আমরা কি লিখতাম? ওয়াই ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা এক্স। তখন আলফাটা কীভাবে বেরোতো? আলফাটা বেরোতো ওয়াই বার মাইনাস বিটা এক্স বার। তাহলে কি আমি উল্টো লিখলাম? ওয়াই বার মাইনাস বিটা এক্স বার। হ্যাঁ হ্যাঁ, সরি। এটা হবে হচ্ছে কোয়ান্টিটি ডিম্যান্ড অফ এক্স বার মাইনাস বিটা ইন্টু পি বার হলো। আর বিটাটা কীভাবে বেরোবে? বিটার ফর্মুলা হচ্ছে, এখানে দেখো বিটার ফর্মুলা কী ছিল? বিটার ফর্মুলা ছিল সামেশান এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই সামেশান এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। তাহলে এখানে কীভাবে বেরোবে বিটাটা? উই জাস্ট নিড summation p minus p bar into quantity demand of x minus quantity demand of x bar by summation p minus p bar এর হোল স্কোয়ার। ওকে, তাহলে আলফার বিটার ভ্যালু বেরোবে। সাপোজ আলফা ইজ 2 অ্যান্ড বিটা ইজ সাপোজ 3 p. Now we can interpret it by how? So প্রথমে আমি আলফাটাকে ইন্টারপ্রেট করছি। আলফার ভ্যালু 2 বেরিয়েছে। সো ডিম্যান্ড বা বলা উচিত কোয়ান্টিটি ডিম্যান্ড উইল বি অফ 3 ইউনিটস। কোয়ান্টিটি ডিম্যান্ড উইল বি 3 ইউনিটস ইফ প্রাইস ইজ 0। প্রাইস যদি 0 থাকে, মানে প্রোডাক্টটা যদি ফ্রি হয়ে যায়, তাহলে মানুষ কত ইউনিট ডিম্যান্ড করবে? 3 ইউনিটস। 3 না, সরি 2 মাই ফল্ট 2। কোয়ান্টিটি ডিম্যান্ড যদি 0 হয়ে যায়, পার্সন উইল ডিম্যান্ড 2 ইউনিটস অফ দিস প্রোডাক্ট। এক্স এই বস্তুটি কোনো মানুষ ফ্রি হয়ে গেলে কত ইউনিট ডিম্যান্ড করবে? 2 ইউনিট। ফ্রি হয়ে গেলে অর্থাৎ প্রাইসটা 0 হয়ে গেলে, এখানে পি এর জায়গায় 0 বসিয়ে দেখো, কোয়ান্টিটি ডিম্যান্ড উইল বি 2 ইউনিটস। Now if I interpret beta, বিটার ভ্যালু কত? 3। বিটাকে কীভাবে ইন্টারপ্রেট করতে হয়? বিটা হচ্ছে স্লোপ, আমরা জানি স্লোপ কীভাবে ক্যালকুলেট করে। তোমাকে ডেরিভেটিভ করতে হবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে ইন্ডিপেন্ডেন্টের রেসপেক্টে, মানে তোমাকে বের করতে হবে ডি কিউ ডি এক্স বাই ডি পি, এবং এটা করার পর আসবে হচ্ছে 3। ওকে, দ্যাট ইজ স্লোপ। স্লোপ আমাকে কি বলে? অ্যাডিশনাল চেঞ্জ বা মার্জিনাল চেঞ্জ। 1 ইউনিট
ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে চেঞ্জ হলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে কতটা চেঞ্জ আসে, অর্থাৎ প্রাইসে 1 ইউনিট চেঞ্জ হলে কোয়ান্টিটি ডিমান্ড অফ এক্সে কত ইউনিট চেঞ্জ আসবে সেটা আমাকে এই স্লোপ বা প্রাইসের কোএফিসিয়েন্টটা বলে দেবে। এগুলো নিয়ে আমি আগে অনেক মানে ক্লাস করিয়েছি, এখন আর বলছি না এগুলো। সো ইফ বা এইভাবে লেখা বেটার, যদি আমি লিখি যে কোয়ান্টিটি ডিম্যান্ড উইল চেঞ্জকে ডেল্টা দিয়ে লিখলাম, চেঞ্জ বাই 3 ইউনিটস ইফ প্রাইস, আবার ডেল্টা দিয়ে প্রাইস চেঞ্জেস, ডেল্টা দিয়ে এস লিখলাম, চেঞ্জেস বাই 1 ইউনিট। সো দ্যাটস ইট। ওকে, এবার এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটাকে একটুখানি ব্রেকডাউন করতে হবে। এই লাইনটাকে আমরা কীভাবে ব্রেকডাউন করতে পারি? ওয়েল, আমি এই লাইনটাতে খুব ইম্পর্টেন্ট দুটো শব্দ ইউজ করেছি, যেটা হচ্ছে ইফ আর দেন। ইফ প্রাইস চেঞ্জেস by 1 unit, then quantity demand will change by 3 unit। বা এই জিনিসটাকে আমি এইভাবেও লিখতে পারি, when, বাকি সব সেম, when price changes by 1 unit then quantity demand will change by 3 units। এইবার এই দুটোকে কানেক্ট করো। একটুখানি উপর থেকে দেখো, যখন আমরা কোরিলেশন করলাম, কোরিলেশনে কিন্তু আমি কি বলতে পারছিলাম? কোরিলেশনে আমি বলতে পারছিলাম যে প্রাইস, ধরো কোরিলেশনটাকে আমি পজিটিভ ধরছি এখানে আপাতত, এটা অ্যাকচুয়ালি ল অফ ডিম্যান্ড অনুযায়ী তো আমার স্লোপের সাইনটা নেগেটিভ দেওয়া উচিত ছিল, বাট ধরো আমি এটা গ্রিফেন গুডের ক্ষেত্রে করেছি কোনো সার্ভে, তো গ্রিফেন গুডের ক্ষেত্রে কানেকশানটা পজিটিভ এসছে, নেগেটিভও করে নেওয়া যায়। আচ্ছা, আমি তো কোথাও লিখিনি, নেগেটিভই করে দিই এটাকে, দাঁড়াও। কোয়ান্টিটি if প্রাইস চেঞ্জেস, আচ্ছা এই চেঞ্জেসটাকে কেটে আমি করে দিলাম ইফ প্রাইস ইনক্রিজেস। আচ্ছা, চেঞ্জ দু জায়গাতেই চেঞ্জ আছে, অসুবিধা নেই, ঠিক আছে, থাক। আচ্ছা, if price changes by 1 unit quantity demand will change by 3 unit, when price changes by 1 unit quantity demand changes by 3 unit, that's it. Now এটাকে আমরা আরেকটু মডিফাই কীভাবে করতে পারি, কোরিলেশনের পার্টে আসছি, দাঁড়াও। আরেকটু মডিফাই করতে পারি এইভাবে যে যদি প্রাইস 1 ইউনিট বাড়ে, ইফ প্রাইস ইনক্রিজেস বাই 1 ইউনিট, যেহেতু স্লোপের সাইনটা নেগেটিভ, মানে 3 এর যে সাইনটা সেটা নেগেটিভ, তাহলে আমি কি বলবো যে এটার মধ্যে কিন্তু নেগেটিভ রিলেশন আছে। দেন কোয়ান্টিটি ডিম্যান্ড উইল ফল বাই 3 ইউনিট, দ্যাটস ইট। এবার এইটায় আসো, কোরিলেশনে আসো। কোরিলেশনে আমরা কি দেখতে পাচ্ছি? কোরিলেশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোরিলেশনে বলা হচ্ছে যে প্রাইস ইনক্রিজ করলে কোয়ান্টিটি ডিম্যান্ড অফ এক্স ফল করবে, বা উল্টোভাবেও বলতে পারি যে প্রাইস ফল করলে কোয়ান্টিটি ডিম্যান্ড অফ এক্স ইনক্রিজ করবে। কিন্তু কোরিলেশনে কি এটা বলা হচ্ছে যে প্রাইস বাড়লে কোয়ান্টিটি ডিম্যান্ড কমবে? মানে যদি প্রাইস বাড়ে তবে কোয়ান্টিটি ডিম্যান্ড কমবে, ইফ প্রাইস ইনক্রিজেস দেন কোয়ান্টিটি ডিম্যান্ড উইল ফল। কোরিলেশনে কি এটা বলা হচ্ছে যে ইফ প্রাইস ইনক্রিজেস দেন কোয়ান্টিটি ডিম্যান্ড উইল ফল? নো,
কোরিলেশনটাকে তো আমি এইভাবেও লিখতে পারি যে কোয়ান্টিটি ডিমান্ড অফ এক্সে ফল করলে প্রাইস বাড়বে। এখানে তো কোনো ইফ অ্যান্ড দেনের গল্প নেই, এখানে তো আমি ইফ লিখিনি যে ইফ প্রাইস ইনক্রিজেস দেন কোয়ান্টিটি ডিমান্ড উইল ফল, বা ইফ কোয়ান্টিটি ডিমান্ড ইনক্রিজেস দেন প্রাইস উইল ফল। তো এখানে কিন্তু কোনো ইফ দেনের গল্প নেই, বা এখানে কিন্তু কোনো ওয়েন দেনের গল্প নেই। তো এখান থেকে কিন্তু কজ অ্যান্ড এফেক্ট কেউ বলতে পারে না। তো এটা মানেও যা, এটা মানেও তাই, এবং সে দুটোই কে বোঝাচ্ছে? দুটোই বোঝাচ্ছে কোরিলেশন, এবং কোরিলেশন কজ এফেক্ট বোঝাবে না কোনো দিন। এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি তুমি কোরিলেশন দেখো, তাহলে কোয়ান্টিটি ডিম্যান্ড আর প্রাইসের মধ্যে কোরিলেশন যা, এটা লেখা যা, কোরিলেশন বিটুইন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি ডিম্যান্ড লেখাও কিন্তু তাই। মানে কোরিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই লেখাও যায় যা, কোরিলেশন বিটুইন ওয়াই অ্যান্ড এক্স লেখাও তাই। দ্যাটস ইট। সো হেয়ার ইট ইজ কোরিলেশন আমাদেরকে এটা বলবে না যে ইফ প্রাইস চেঞ্জেস বাই 1 ইউনিট কোয়ান্টিটি ডিমান্ড উইল চেঞ্জ বাই 3 ইউনিট। এই ইফ অ্যান্ড দেনটা কিন্তু তখনই বলা সম্ভব যখন আমরা ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা জানবো। তো ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা আমাদেরকে জানাবে কে? কজেশন। এবং কজেশন জানার পর ওই মডেলটাকে যখন আমরা রিগ্রেশনে ফিট করব, তখন রিগ্রেশন আমাকে বলে দেবে যে প্রাইসের 1 ইউনিট চেঞ্জ হলে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের 1 ইউনিট চেঞ্জ হলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কত ইউনিট চেঞ্জেস আসছে, সেটা আমাদেরকে রিগ্রেশনের যে স্লোপ কোএফিসিয়েন্ট সেটার ভ্যালু বলে দেবে। নাও ইট ইজ দ্য পার্ট হেয়ার, অ্যান্ড কোরিলেশনের আরও একটা ড্রব্যাক আছে। সেই ড্রব্যাকটা কি? কোরিলেশনের আর একটা ড্রব্যাক হচ্ছে যে কোরিলেশন কিন্তু কোনো দিন তোমাকে ম্যাগনিটিউড বলে দিতে পারে না। ওয়েল, যেটা নিজে জানে না যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সে তোমাকে কীভাবে ম্যাগনিটিউড বলবে? ম্যাগনিটিউড বলবে মানে এক্সের 1 ইউনিট চেঞ্জ হলে ওয়াইয়ের কত ইউনিট চেঞ্জ হবে, বা এক্স 1 ইউনিট বাড়ালে ওয়াই কতটা বাড়বে বা কমবে, বা এক্স 1 ইউনিট কমালে ওয়াই কতটা বাড়বে বা কমবে, সেটা কোরিলেশন তোমাকে কোনো দিন বলতে পারবে না, কারণ কোরিলেশন তো নিজেই জানে না কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট। এখানে কজেশনের আরও একটা ড্রব্যাক আছে। এক্স 1 ইউনিট বাড়ালে ওয়াই কতটা বাড়বে, বা এক্স 1 ইউনিট কমালে ওয়াই কতটা কমবে বা বাড়বে, সেটা কিন্তু তোমাকে কজেশনও বলতে পারবে না। কজেশন কিন্তু খালি বলতে পারবে যে এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ওয়াইটা ডিপেন্ডেন্ট, বা ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট এক্সটা ডিপেন্ডেন্ট। কজেশন কিন্তু এইটুকুই বলতে পারে খালি। ম্যাগনিটিউড অফ চেঞ্জটা কিন্তু কজেশনও বলতে পারে না, অর্থাৎ এক্স 1 ইউনিট বাড়লে ওয়াই কতটা বাড়বে বা কমবে, বা ওয়াই 1 ইউনিট বাড়লে এক্স কতটা বাড়বে বা কমবে, ডিপেন্ডিং অন উইচ ওয়ান ইজ ডিপেন্ডেন্ট অন উইচ ওয়ান ইজ ইন্ডিপেন্ডেন্ট, সেটা কিন্তু কজেশন বলতে পারে না। কজেশন খালি বলতে পারে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট, দ্যাটস ইট। রিগ্রেশনই কিন্তু আমাদেরকে বলে দেয় যে 1 ইউনিট এক্সের চেঞ্জ হলে ওয়াই কতটা চেঞ্জ হবে। ওকে, তো পুরোটার একটা ফ্লো ডায়াগ্রাম কি? সবার প্রথমে আমাদেরকে কি করতে হয়? সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হয়, অ্যাট ফার্স্ট আমাদেরকে দেখতে হয় যে দুটো ভ্যারিয়েবলের মধ্যে কোরিলেশন আছে কি না। ওকে, সো দ্য ফার্স্ট থিং কি? ফার্স্ট থিং হচ্ছে চেক কোরিলেশন। কেন দুটো ভ্যারিয়েবলের মধ্যে কোরিলেশন আছে কি না আমাদেরকে প্রথমে দেখতে হবে? কারণ যাদের মধ্যে কোরিলেশন নেই তাদের মধ্যে আমরা রিগ্রেশন দেখতে যাব না, কজেশনও দেখতে যাব না। কেন? কারণ কোরিলেশন নেই মানে হচ্ছে দুটোর মধ্যে কোনো সম্পর্কই নেই। কোরিলেশন ইজ দ্য বেসিক থিং, যে এক্সের সাথে ওয়াইয়ের সম্পর্ক আছে কি না, এক্স বাড়লে ওয়াই বাড়ছে নাকি এক্স বাড়লে ওয়াই কমছে, সেই সম্পর্কটা দুটোর মধ্যে আছে কি না সেটা তো সবার আগে দেখতে হবে। সেটাই যদি না থাকে তাহলে আমি সেখানে কজেশন খুঁজে কি করব? যে এক্স ওয়াইয়ের কারণে ঘটছে নাকি ওয়াই এক্সের কারণে ঘটছে, কোনো প্রশ্নই নেই এক্সের ওয়াইয়ের কারণে ঘটার। যখন দুটোর মধ্যে কোনো সম্পর্কই নেই তখন দুটো কোনটা কোনটার কারণে ঘটছে সেটা দেখে আমি কি করব? রাইট? মানে কাইন্ড অফ যে ধরো একটা মাঠে ফুটবল ম্যাচ হচ্ছে আর একটা মাঠে ক্রিকেট ম্যাচ হচ্ছে। তো এখানে এ টিম আর বি টিমের খেলা হচ্ছে, আর এখানেও এ টিম আর বি টিমের খেলা হচ্ছে, একই স্কুলের। তো এই মাঠে এ টিম জিতবে কি জিতবে না তার সাথে এই মাঠে এ টিম জিতবে কি জিতবে তার কোনো সম্পর্ক নেই। দিস ইজ ফুটবল, দিস ইজ ক্রিকেট, ডিফারেন্ট টিমস আর প্লেয়িং, ডিফারেন্ট টিমস অফ দ্য সেম ক্লাস, বাট দ্য টিমস প্লেয়ার্স আর ডিফারেন্ট, রাইট? এই মাঠে এ টিম জিতবে কি জিতবে না তার সাথে এই মাঠে এ টিম জিতবে কি জিতবে তার কোনো সম্পর্ক নেই।
সো এর মধ্যে তো আমি কোরিলেশনই দেখতে পাবো না। তো এই মাঠের সাথে এই মাঠের আমি কজেশন দেখতে যাব কেন, যে এই মাঠের এই টিম জিতলে এই মাঠের এই টিম জিতবে, এই কজেশন আমি খুঁজতে যাবো না নিশ্চয়ই। সো ফার্স্টে আমাদেরকে কোরিলেশন চেক করতে হবে, দেন কোরিলেশন যদি এক্সিস্ট করে, ইফ এক্সিস্ট, হ্যাঁ দেখো কোরিলেশন পাওয়া গেছে, কোরিলেশন এক্সিস্ট করে সেটা কীভাবে বুঝতে হয়, আর ভ্যালু দেখে বুঝতে হয়। ভ্যালুটা যদি জিরো না হয় তাহলেই বলবো কোরিলেশন এক্সিস্ট করছে। কোরিলেশন কোএফিসিয়েন্ট যেটাকে আমরা আর বলি, বা এই ভ্যালুটাই বলতে পারো, এই ভ্যালুটা যদি নট ইকুয়ালস টু জিরো হয় তাহলেই আমরা বলতে পারি কোরিলেশন এক্সিস্ট করছে। তাহলে আমরা কি করব, কোরিলেশন এক্সিস্ট করলে আমরা ডু কজেশন, কজেশন করব। কজেশন আমাদেরকে কি বলে দেবে, কজেশন আমাদেরকে বলে দেবে কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের কাছে এখন আছে কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট। ধরো কজেশন আমাদেরকে বলে দিল যে এক্সটা ইন্ডিপেন্ডেন্ট, এক্স একটা ভ্যারিয়েবল সেটা ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই একটা ভ্যারিয়েবল সেটা ডিপেন্ডেন্ট। এটা আমাদেরকে কে বলে দিল, কজেশন। ওকে, নাও এবার আমরা কি করব, এবার আমরা রিগ্রেশনে যাব, ডু রিগ্রেশন। যেহেতু আমরা ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট জেনে গেছি, নাও উই উইল গো উইথ রিগ্রেশন। রিগ্রেশনে আমরা কি করব, রিগ্রেশনে আমরা ওকে বলে দেবো যে ওয়াই অন এক্স করতে হবে, যেহেতু ওয়াইটা ডিপেন্ডেন্ট এক্সটা ইন্ডিপেন্ডেন্ট সেটা আমরা জানতে পেরে গেছি বাই দ্য হেল্প অফ কজেশন। সো রিগ্রেশন উইল গিভ মি ওয়াই অন এক্স, ওয়াই অন এক্সের একটা ইকুয়েশান দেবে রিগ্রেশন আমাকে, ওয়াই ইকুয়ালস টু আলফা প্লাস বিটা এক্স, এবং সেই আলফা প্লাস বিটাটা কিন্তু, আলফা আর বিটাটা কিন্তু রিগ্রেশন নিজেই এস্টিমেট করে আমাকে দিয়ে দেবে। আলফা অ্যান্ড বিটা আমরা পেয়ে যাব, আর আলফা বিটা পেয়ে গেলে আমরা ইন্টারপ্রেট করতে পারবো যে এক্স যদি জিরো হয় তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে, আর এক্সের এক ইউনিট চেঞ্জ হলে ওয়াইয়ের ভ্যালু কত হবে। ওকে, সো সেই পুরোটাই কিন্তু এই ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে হবে, এবং একটা মডেলিং যখন করা হয় একদম বেসিক যে প্রসেস বা বেসিক যে ফ্লো চার্টটা ফলো করতে হয় সেটা কিন্তু এটাই, ইফ এক্স চেঞ্জেস বাই 1 ইউনিট ওয়াই চেঞ্জ হাউ মাচ ওয়াই চেঞ্জেস। ওকে, সো একটা মডেলের বেসিক ফ্লো ডায়াগ্রাম কিন্তু এটাই, দ্যাট ইউ হ্যাভ টু ফলো। তুমি প্রথমে ডেটা পেলে, এক্স আর ওয়াইয়ের ডেটা পেলে বা দুটো ভ্যারিয়েবলের ডেটা পেলে, সবার প্রথমে তোমাকে কোরিলেশন চেক করতে হবে, দ্যাট ইউ ক্যান ডু ইন এনি সফটওয়্যার, পাইথন, আর স্ট্যাটা, দেন দেয়ার আর মাল্টিপল সফটওয়্যারস নাউডেজ, ইউ ক্যান ইউজ এনিথিং, ইভিউজ। সো প্রথমে কোরিলেশন চেক করো, তারপরে যদি এক্সিস্ট করে কোরিলেশন, তুমি কজেশনের গ্র্যাঞ্জার কজালিটি টেস্ট বলে একটা টেস্ট হয়, ডিকি ফুলার টেস্ট বলে একটা টেস্ট হয়, এগুলোর মাধ্যমে তুমি কজেশন চেক করো যে কজেশন আছে কি নেই। যদি কজেশন থাকে সেই কজেশনের বেসিসে তোমাকে বুঝতে হবে যে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হলো, কে কাকে কজ করছে সেটা তুমি বুঝে গেলে, ব্যাস এবার তুমি রিগ্রেশন করো, রিগ্রেশনে বলে দাও কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট। ওর কিন্তু কোনো সেন্স নেই, রিগ্রেশনের কিন্তু কোনো সেন্স নেই, ও কিন্তু বোঝে না। ওকে তুমি ওয়াই অন এক্স দিলেও ও আলফা বিটা বের করে দেবে, এক্স অন ওয়াই দিলেও ও আলফা বিটা বের করে দেবে। হি ইজ জাস্ট দেয়ার টু ক্যালকুলেট দি ভ্যালু অফ স্লোপ অ্যান্ড ইন্টারসেপ্ট, হি হ্যাজ নো সেন্স। ও খালি আলফা আর বিটা ইন্টারসেপ্ট আর স্লোপ বের করার জন্য বসে আছে, যা ডেটা দেবে ও করে দেবে। কিন্তু সেটা ম্যাথামেটিক্যালি কারেক্ট কিনা, সেটা স্ট্যাটিস্টিক্যালি কারেক্ট কিনা, সেটার জন্য তোমাকে আগে কজেশন করে দেখে নিতে হবে যে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট, তারপরে ওকে সেটা বলে দিলে সেই অনুযায়ী ও করে দিল। সো আলফা বিটা বেরিয়ে গেলে তুমি এবার ইন্টারপ্রেট করতে পারবে যে তুমি কোন ভ্যারিয়েবলের উপর কোন ভ্যারিয়েবলের ইম্প্যাক্ট দেখতে চাইছো। ওকে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। 2 minutes